আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রায় প্রথম দিন ২৩ মের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে ২৪ মের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মের টিকিট পাওয়া যাবে ১৫ মে, ২৬ মের আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মের আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের তারিখের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে দুদিন ধরে। দেশে আবারও প্রকট হয়ে উঠেছে হাম পরিস্থিতি। ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৩১ শিশুর মৃত্যু হলো। এদিকে গতকাল চট্টগ্রামের বোয়ালখালীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস ১৫ দিন বয়সী শিশু মারা গেছে। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে কি টিকাদান কর্মসূচি চলছে কিনা এবং হামের প্রাদুর্ভাব সেখানে কমছে না কেন এবং চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। ময়মনসিংহে কিন্তু অস্বাভাবিক হারে বেড়েই চলছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। যদি বলি যে এই হাসপাতালটিতে কিন্তু প্রতিদিনই ৩০-৩৫ জন করে রোগী হামে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে এবং যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু ময়মনসিংহ জেলা অর্থাৎ বিভাগ অর্থাৎ নেত্রকোনা, জামালপুর, শেরপুর ছাড়াও কিন্তু টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর এমনকি সুনামগঞ্জ থেকে রোগীরা এখানে আসছেন। তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যখন তারা গুরুতর অবস্থায় চলে যায় তখন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা এই শিশুদের নিয়ে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসার পর কিন্তু তারা এই এখানে যে চিকিৎসকরা আছে চিকিৎসকদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই হাম আক্রান্তদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে ৬৪ বেডের। সেই ৬৪ বেডের বিপরীতে কিন্তু এখানে ৮০ থেকে ৯০ জন, ১০০ জন রোগীও কিন্তু এখানে থাকে, যার ফলে কিন্তু ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা এই ওয়ার্ড পরিচালিত হচ্ছে এবং তারা কিন্তু এই শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম পেতে হচ্ছে। আর ময়মনসিংহের টিকা পরিস্থিতি কিন্তু ৯৯% সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ৯৯% সফলতা হয়েছে এবং টিকা দেওয়ার পরেও কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যে প্রথমে শিশুদের হাম আক্রান্ত হলে বা কোনো র্যাশ দেখা দিলে বা জ্বর হলে তারা প্রথমে তাদের বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে এবং পরিস্থিতি যদি খারাপ হয় বা জ্বর থেকে যদি তাদের খিঁচুনি অর্থাৎ আরো যদি কোনো খারাপ পরিস্থিতি হয় তখন কিন্তু তারা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং এই হাসপাতালটিতে কিন্তু যারা আসে তারা কিন্তু এই মারাত্মক পরিস্থিতি নিয়ে আসে। আর এই পরিস্থিতিতে কিন্তু এই হাসপাতালটিতে কিন্তু ৩১ জন শিশু মারা গিয়েছে এবং আজ কিন্তু ২ জন শিশু মারা গেছে, একজন বাড়ি জামালপুরের এবং এই ছিল আমাদের ময়মনসিংহ হাম পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে ২ দিনের ভোট গ্রহণ শুরু আজ। সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ।
কার্যকরী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ সম্পাদক পদে দুটি এবং সদস্য পদে 7টি পদ সহ মোট 14টি পদে নির্বাচন হবে। অংশ নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও নাগরিক পার্টি এনসিপি সমর্থিত প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং আজ কয়টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ, জানাবেন। ইভা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আজকের যে ভোট গ্রহণ এটি কিন্তু সকাল 10টায় শুরু হবে। আপনি জানেন যে আর কিছুক্ষণ বাকি আছে, হয়তো 10টা বাজতে। এর মধ্যেই কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং নির্বাচনের যে একটি আমেজ এবং পরিবেশ সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এখানে দেখছেন আইনজীবীদের যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তারা প্রস্তুত রয়েছে। আপনি জানেন যে এখানে 3টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট প্রার্থী কিন্তু 41 জন। তারা কিন্তু 14টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেহেতু দুদিন ভোট গ্রহণ, আজকে প্রথম দিন এবং প্রথম দিনের ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আইনজীবীদের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে এবং আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি, অর্থাৎ সকাল থেকে কিন্তু তাদের যে সরব উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি। আইনজীবীদের মধ্যে যেহেতু তাদের যে সমিতির কার্যকরী পরিষদের যে সদস্য, সেই সদস্যদের নির্বাচিত করবে, তো সেই বিষয়ে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি প্রকাশ পাচ্ছে এবং তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন এমন কথা কিন্তু তারা জানিয়েছেন। বিএনপি সমর্থিত নীল প্যানেলে 14 জন, জামায়াত সমর্থিত সবুজ প্যানেলে 14 জন এবং এনসিপি সমর্থিত আংশিক প্যানেল, সেটা লাল সবুজ প্যানেল, সেখান থেকে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে 7 জন প্রার্থী রয়েছেন, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুদিনের প্রথম দিন আজ এবং সবাই প্রত্যাশা করছে যেহেতু আজ প্রথম দিন, আজ হয়তো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ ভোট আসলে কাস্টিং হবে, এমনটি কিন্তু ভোট সংশ্লিষ্টরা ধারণা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে মোট 11,097 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই নির্বাচনে। যদিও প্রতি বছরই এই নির্বাচন হবার কথা, কিন্তু গত বছর এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর অর্থাৎ 2 বছর পর এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য কিন্তু আইনজীবীদের মধ্যে আলাদা করে অর্থাৎ বাড়তি এক ধরনের যে আগ্রহ বা উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে এবং উৎসবমুখর পরিবেশেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি বলা যায়। আইনজীবীদের যে উপস্থিতি সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু প্রার্থীরা তাদের যে ভোটার রয়েছে ভোটারদের কাছে তারা ভোট প্রার্থনা করেছেন এবং তাদের প্রচারণা চালিয়েছেন। আমরা এমনটি দেখেছিলাম। সেই প্রেক্ষাপটে আজকে সকাল থেকে কিন্তু ভোটারের উপস্থিতি যথেষ্ট পরিমাণ চোখে পড়ছে এবং এই যে আইনজীবী সমিতি নির্বাচন, তাদের নেতা নির্বাচন করবেন সেটি কিন্তু তারা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং অনেকটাই উৎসবমুখর পরিবেশে যে এবারের ভোট হচ্ছে সেটি কিন্তু বলা যায়। আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। আগামীকালও কিন্তু এই নির্বাচনে ভোট গ্রহণ হবে, অর্থাৎ দুদিন ভোট গ্রহণের পরে কিন্তু এরপর ভোট গণনার পরে আসলে এই কমিটিতে কারা নির্বাচিত হলো সেটি আসলে নির্ধারিত হবে। তো আপাতত এই আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আমার কাছে যে তথ্য ছিল সেগুলি আপনাকে জানাতে চেষ্টা করলাম। ইভা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচিতে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের পছন্দের মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করছেন বলে দাবি কৃষকদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ।
সুনামগঞ্জের হাওড়বাসীর সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভোরো ধান, কিন্তু চলতি বৈশাখের শুরুতেই অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। শুধু জমিতেই নয়, ধান কাটার পর পর্যাপ্ত রোদ না থাকায় মাঠেই পচে যাচ্ছে ফসল। এই চরম সংকটে দিশেহারা কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর 3 মাস মেয়াদী বিশেষ সহায়তা কর্মসূচি চালু করলেও তার সুফল নিয়ে দেখা দিয়েছে চরম বিতর্ক। চেয়ারম্যান কোনো দোকান নেয় না, বুঝছেন না মাইলে আপনারা জানাইনি সরকারের সাহায্য তো আমরা কোথাও পাই না, ভালো মন্দ মেম্বার তারা বোঝে, তারাই খায়, তারা বন্ধু তারা দিব, তোমার দিব গরিবরে দিব নাই, তোমার মাতব তোমার দিব না। বর্তমানে এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বারে আমরা কোনটা মাতাইছে না, জিজ্ঞাসা না তোমরা কিভাবে খেতি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3 কাজন ফাইন তলে আছি। জেলার 12টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের স্বজনপ্রীতির কারণে তালিকার বাইরে রয়ে গেছেন। প্রশাসনের করা এই দায়সারা তালিকা নিয়ে সহায়তা কার্যক্রম উদ্বোধনের দিনেই খুব ঝাড়েন স্থানীয় জনপ্রতিনিধি। সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন, এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে ওনারা এটার উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। এদিকে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, কৃষকের ত্রাণ নিয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগের মুখে জেলা প্রশাসন জানান, তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। তালিকাটা একটু বড় মনে হচ্ছে, যেটি আসলে সরজমিনে আমরা যা বুঝেছি বা আপনারা সাংবাদিকরা যারা গিয়েছেন তাদের কাছেও মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়। হাওড়বাসীর প্রত্যাশা, সব ধরনের স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে দ্রুততম সময়ে সঠিক তালিকা তৈরি করা হবে এবং প্রধানমন্ত্রীর দেয়া এই সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে পৌঁছাবে। লিওন আজাদ, RTV। গত 8 দিন রোদ থাকার পর মঙ্গলবার রাত থেকে সুনামগঞ্জে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে নতুন করে সংকটে পড়েছেন কৃষকেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী 18 মে পর্যন্ত সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, বৃষ্টি ও জলাবদ্ধতায় 20,000 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী পাড়ের 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়ে দখল করে ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাচ্ছে স্থানীয় বালু পাথর ব্যবসায়ীরা। নদীর সিদ্ধিরগঞ্জ ও ডেমরা অংশের প্রায় অধিকাংশ জায়গা দখল করে পণ্য পরিবহন করছে অভিযুক্তরা। বিআইডব্লিউটিএ বলছে, নানা জটিলতায় শীঘ্রই দখলদারদের হাত থেকে মুক্ত করা যাচ্ছে না নদী পাড়। নারায়ণগঞ্জ উত্তর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর উত্তরের 1.5 কিলোমিটার জুড়ে অবৈধভাবে চলছে বালু ও পাথরের ব্যবসা। এতে বন্ধ হয়ে গেছে পথচারীদের চলাচলের জন্য নির্মিত ওয়াকওয়ে। অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটি এর অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে অবৈধভাবে নদীপাড়ের সিদ্ধিরগঞ্জ ডেমরা অংশ ইজারে নিয়েছে ব্যবসায়ীরা। শুধু ওয়াকওয়ে নয়, দখলে বিপন্ন হওয়ার পথে নদীপাড়ের সরকারের বনায়ন করার প্রজেক্টও। তবে সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তরা। জেনুইনলি একটা ইজারাদারের মাধ্যমে আমরা ব্যবসা করে যাচ্ছি এবং করছি। যারা অবৈধ আছে, আমি তো আর জানি না অবৈধ আছে কিনা, কিভাবে চালাইতেছে এটা আমরা জানি না। যখন যে আসে যার মাধ্যমে ওইভাবে চলে, এটা হইল কথা। আমার 1-1.5 বছর হবে ব্যবসার, আমি এটা জানা নাই যে ওয়াকওয়ে ছিল কিনা। হাঁটার জায়গা দখল হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। জায়গাগুলো মনে করেন যে রড, বালি, সিমেন্ট এগুলো দিয়ে সব দখলে গেছে। আগে মোটামুটি গাছপালা ছিল, ভালো ছিল, তো বর্তমানে পরিবেশটা এরকম পর্যায়ে চলে গেছে, বালু পাথর, অনেক ধুলোবালি। বালুর ট্রলারও আমাদের এই রেলিং এর উপরে বাইধা রাখে, রেলিং ভাঙা চলে যায়। রাস্তাটা সুন্দর করলে, পরিষ্কার করলে আমরা ঘুরতে পারতাম, ঘোরার মতো একটা জায়গা হতো। এখানে রাস্তার যে অবস্থা, মানে হাঁটার রাস্তা নেই, কিন্তু আসি আমরা ট্রলারে বসে থাকি, হাঁটার রাস্তা হইতে তাহলে ভালো। দখলের কারণ হিসেবে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক দায়ী করেন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটকে। তবে গত 2 বছরেও কেন অভিযান চালানো হয়নি সে প্রশ্নের জবাবে অচিরেই অভিযান শুরুর আশ্বাস দেন তিনি। 5ই আগস্ট পরবর্তী কিন্তু আপনার সরকারের প্রেক্ষাপটের অস্থিতিশীল অবস্থার কারণে আমরা কিন্তু উচিত কার্যক্রম গ্রহণ করতে পারিনি। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী যে সমস্ত অবৈধ স্থাপনা আছে, আমরা চিহ্নিত করা আছে এবং তালিকা করা আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। শুধু আশ্বাস নয়, ওয়াকওয়ে দখল মুক্ত করতে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প বালু বাণিজ্যের মহোৎসবে পরিণত হয়েছে। নিলামের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধ ড্রেজার বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের নীরবতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ময়মনসিংহ থেকে মোজাম্মল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে 2018 সালে শুরু হয় খনন প্রকল্প। 2763 কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের জুন পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার পরও 20 থেকে 25টি স্পটে নদীর গভীর থেকে দিনরাত চলছে বালু উত্তোলন। ইজারাদারদের দাবি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2027 সাল পর্যন্ত, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও সময় বৃদ্ধির কোনো অনুমোদন দেয়া হয়নি। প্রতিনিয়ত বালু উত্তোলনে ঝুঁকিতে পড়েছে নদীর বাঁধ ও শতাধিক বসতভিটা। আমরা যে কৃষক, আমাদের যে জমি ভাঙতেছে, ভাঙে তো আমাদের জমি লস হইতেছে, আমরা তো ক্ষতিগ্রস্ত হইতেছি। সবাই মিলে এখানে যেন দিনের পর দিন বছরের বছর এই কর্মসূচি এক্সটেনশন করার ভিতর দিয়ে এটার ভিতর দিয়ে একটা ব্যবসা, চিরস্থায়ী একটা ব্যবসা তারা তৈরি করেছেন। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে এটি খনন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে, এটা আমরা আর এখন বিশ্বাস করতে পারছি না। অভিযুক্ত ইজারাদারের দাবি তেল সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো বালু সরানো সম্ভব হয়নি। প্রতিবারই আমি আবেদন করি আমার মেয়াদ বাড়ায়, আমার বালু রয়েছে তো আমি তো বিক্রি করতে পারতেছি না। তবে বালু উত্তোলনের মেয়াদ বাড়ানো হয়নি জানিয়ে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। ব্রহ্মপুত্রের নদের উপর মেইনটেনেন্স ড্রেজিং হচ্ছে। এই ড্রেজিংয়ের জন্য বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক তারা সায়েন্টিফিক ওয়েতে ড্রেজিং করছে। যারা ইজারাকৃত ড্রেসড ম্যাটেরিয়ালের জন্য ইজারাকৃত ঠিকাদার নিয়োগ হয়েছে, তো তাদের বিভিন্ন আবেদন আমরা পেয়েছি। আবেদন যাচাই বাছাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে ব্রহ্মপুত্র নদ হারাবে তার প্রাণ প্রকৃতি ও গতিপথ, এমনটাই আশঙ্কা সচেতন মহলে। সুলাইমান কবির, RTV। সমতার পৃথিবী গড়তে দরকার সবার অংশগ্রহণ। অটিজম কোনো বাধা নয়, বরং ভিন্নভাবে পৃথিবীকে দেখার এক অনন্য ক্ষমতা। সেই বার্তা ছড়িয়ে দিতে RTVর বিশেষ আয়োজনে পালিত হলো 19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026। এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশে প্রতি 94 জন শিশুর মধ্যে একজন অটিজম স্পেকট্রামে রয়েছে। তাই এ নিয়ে সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। সেই সাথে সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই শিশুদের এগিয়ে নেওয়া সম্ভব। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। RTVতে বিশেষ আয়োজনে পালিত হলো বিশ্ব অটিজম শিশু সচেতনতা দিবস 2026। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ শিশু ও তাদের অভিভাবকরা। ওনাদেরকে একটু আমরা ওই সাপোর্টটা দিতে পারি, আমার মনে হয় এখান থেকে খুব বড় আর্টিস্ট বের হওয়া সম্ভব। 18 মাস পর্যন্ত বাচ্চাদের খুব কেয়ারফুল, বাচ্চার মা এবং বাবাকে কেয়ারফুল থাকতে হবে। আমি জানি এরা কত ট্যালেন্টেড ছেলে মেয়ে, কত ট্যালেন্টেড বাচ্চারা এখানে আছেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশুদের অংশগ্রহণে নানান আয়োজন। বিশেষ শিশুদের প্রতিভা ও সম্ভাবনা তুলে ধরতেই ছিল এই উদ্যোগ। অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রং করামু। এবারে আপনাদের জন্য রয়েছে একটি দলীয় সঙ্গীত, আর দলীয় সঙ্গীত পরিবেশন করছে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বন্ধুরা। অটিজম শিশুদের নিয়ে এখনো সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। সবাই সচেতন হলে বিশেষ চাহিদার এই শিশুরাও সমাজের জন্য কাজ করতে পারে বলে মনে করেন বক্তারা। মা বাবারা যদি সত্যিকার অর্থে একটু সচেতন হন, তাহলে হয়তো এটার সংখ্যাটা ভবিষ্যতে যাতে আর না বাড়ে, সেটার দিক যে আমরা সচেতন হতে পারি, সেটার জন্যই আজকের RTV যে আজকে অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা মারা নিশ্চয়ই অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রায় 37 লক্ষের উপরে আমাদের অনলাইনে জরিপ এবং সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। RTVর CEO সৈয়দ আশিক রহমান বলেন, গণমাধ্যমের কাজ শুধু তথ্য প্রবাহ নয়, সমাজকে আরও মানবিক করে তোলাও গুরুত্বপূর্ণ কাজ। সবাই সচেতন হলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর গ্রহণযোগ্যতা তৈরি হবে, আর গ্রহণযোগ্যতা থেকে তৈরি হবে অন্তর্ভুক্তি ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণের সুযোগ। এই বিশ্বাসে ভর করেই RTV অটিজম বৈশিষ্ট্য
সম্পন্ন মানুষদের অংশগ্রহণে, বাচ্চাদের অংশগ্রহণে এবং তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এ ধরনের আয়োজন অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর সাথেই থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আব্দুর রহিম, RTV, ঢাকা। সামর্থ্যের অভাবে যারা এককভাবে কুরবানি দিতে পারেন না তাদের কথা চিন্তা করে শরিকানা কুরবানির আয়োজন করেছে উত্তরার হাইজেনিক এগ্রো খামার। 18,000 ও 26,500 টাকায় দুটি প্যাকেজ ঘোষণা করেছেন তারা। কয়েক বছরের জনপ্রিয়তায় এই কারণে উদ্যোগের কথা জানান খামারিরা। কুরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। এককভাবে কুরবানির সামর্থ্য না থাকলে ভাগে বা শরিকে পশু কুরবানির বিধান আছে কোরআনে। তবে রাজধানীতে পরিচিত মানুষের অভাব বোধ করেন অনেকেই। এমন সব মানুষের কথা চিন্তা করে শরিকানা কুরবানির ব্যবস্থা করা হয়েছে রাজধানীর হাইজেনিক এগ্রো ইন্ডাস্ট্রিতে, যেখানে দুটি প্যাকেজ ঘোষণা করেছে তারা। দুইটা সার্ভিস আমরা রেখেছি। একটা হলো 18,000 টাকা, 3,500 টাকা সার্ভিস চার্জ, আর একটা হলো 26,500 টাকা আর 4,000 টাকা সার্ভিস চার্জ। এই টাকাগুলোর ভিতরে আমরা গরুটা ক্রয় করা, গরু এখানে লালন পালন করা, কষায়ের ব্যবস্থা করা এবং কাটিং করে প্যাকেজিং করে ডেলিভারি বাসা পর্যন্ত পৌঁছে দেয়া। এর পাশাপাশি কুরবানির জন্য থাকছে লাইভ ওজনে কিংবা দরদামে পশু কেনার সুযোগ। গ্রাহক যদি আমাদের কাছ থেকে চায় যে ঈদের দিন জবে করে পূর্ণ প্রসেসিং করে রেডি টু কুক অবস্থায় আমাদের এখান থেকে নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রেও এই সার্ভিস আমরা দিয়ে থাকি। কয়েক বছরের ভালো অভিজ্ঞতার কারণে এবারও পশু সংগ্রহে এসেছেন অনেক ক্রেতা। দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর, নেওয়া যাবে, দামও মাশাআল্লাহ ভালো আছে, নেওয়ার মতো। খামার থেকে নিলে ভালো মানের, ভালো দেখাশোনা নেওয়া যায়। আমাদের অনেকেরই বাসাতে জায়গা নেই, এখান থেকে গরুটা কেনার উদ্দেশ্য হলো, ধরেন আমি এখনই কিনলাম, এটা কুরবানি আগের দিন ওরা পৌঁছিয়ে দেয়, ওনারা নিজেরাই লালন পালন করে। আমার কাছে সবচেয়ে এটা ভালো লাগে, এই জন্যই আমি গত কয়েক বছর ধরে এখান থেকে নিচ্ছি। জীবনযাত্রার পরিবর্তন আর লাভজনক ব্যবসার কারণে যেমন দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে খামারগুলো, তেমনি ক্রেতাকে আকৃষ্ট করতে তাদেরও থাকছে বিভিন্ন আয়োজন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। মে মাসের প্রথম 10 দিনে 128 কোটি মার্কিন ডলার রেমিটেন্স বা প্রবাসী আয় দেশে এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন 12 কোটি 80 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে 10 মে পর্যন্ত সময়ে দেশে মোট 3,061 কোটি 30 লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 20.3% বেশি। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উৎসাহ এবং ডলারের বাজার ভিত্তিক দর নির্ধারণের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহী হচ্ছেন। এর আগে গত এপ্রিলে দেশে 312 কোটি 73 লাখ ডলার এবং মার্চে 375 কোটি 50 লাখ 50 হাজার ডলার রেমিটেন্স এসেছিল। খেলার খবর। কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপ দিয়ে দেশের নারী ভলিবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য ফেডারেশনের। 22 মে থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া 8 দিনের 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চতা দেওয়ার লক্ষ্যে উজাড় করে দিতে প্রস্তুত খেলোয়াড়রা। দল নিয়ে আশাবাদী কোচ ও টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। ভলিবলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের পাল্লাটা কম। নানা জটিলতা আর অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে বড় মঞ্চে বেশ পিছিয়ে আছে জনপ্রিয় খেলা ভলিবল। এবার কাভা টুর্নামেন্টে মেয়েদের হাত ধরে সেই দুর্নাম কিছুটা কমাতে মরিয়া ফেডারেশন। 22 মে থেকে নেপালের কাঠমান্ডুতে 8 দলের কাভা নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের বড় পরীক্ষা হবে। গ্রুপ পর্বে ইরান ও কাজাকিস্তানের বিপক্ষে। লঙ্কানরা আরেক প্রতিপক্ষ হলেও তারা আছে ধরাছোঁয়ার মধ্যেই। প্রিপারেশন মোটামুটি ভালোই, এখন সব আল্লাহ ভরসা, আমরা আমাদের 100% দিব। আমরা 20 দিনে সর্বোচ্চ ট্রাই করতেছি, আমাদের যতটুকু এই কোচিংয়ের
যতটুকু আমাদের কোচিংয়ে অভিজ্ঞতা আসছে বা যতটুকু জ্ঞান গরিমা আছে ততটুকু দিয়ে আমরা কোনো রকম এক চুল পরিমাণ ছাড় দিতেছি না অনুশীলনে। এখন প্লেয়ার যদি এই প্রশিক্ষণ যেটা ওরা নিচ্ছে এটা যদি সর্বোচ্চভাবে এরা যদি প্রয়োগ করতে পারে তাহলে হয়তো ভালো কিছু করা যাবে। 30 এপ্রিল থেকে চলছে ক্যাম্প, যেখানে পুরনো 14 জনের সাথে যোগ হয়েছে 4 জন নতুন পারফর্মার। তাদের নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ভালো করলে থাকছে আরও বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ। বিদেশে যে খেলা একটা ট্রেনিং হয়, একটা ভালো এক্সপোজার হয়। আপনি দেখেন যে এক সময় ছিল যে ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক দূরে, কিন্তু এখন কিন্তু আমরা পাকিস্তানকেও হারাই। সুতরাং আস্তে আস্তে আমাদেরকে সেটা হবে। আমি মনে করি যে আমাদের এই মেয়েদের এই টিম এবং আমাদের যে ছেলেদেরও যে টিম আছে আগামীতে আরও ভালো খেলবে। 20 মে কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। কাজী মাহিম হাসান, RTV, ঢাকা। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।